এভরিডে লাইফ সায়েন্স বাই সূচনা চ্যানেলে সকল শিক্ষার্থীদের স্বাগত। আজকে আমি তোমাদেরকে ক্লাস 11 এর সেমিস্টার 2 প্রথম ক্লাস শুরু করব। তো আজকের এই প্রথম ক্লাসে তোমাদেরকে পড়াবো ইউনিট 4 এ প্ল্যান্ট ফিজিওলজি। তো প্ল্যান্ট ফিজিওলজির মধ্যে তোমাদের পড়তে হবে প্রথমে যে টপিকটা, সেটি হচ্ছে উন্নত উদ্ভিদের সালোক সংশ্লেষ। তো পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। তো তোমাদের এই নতুন সিলেবাস অনুযায়ী তোমাদের সাথে প্রথম যে পয়েন্টটি আলোচনা করব সেটি হচ্ছে ফটোসিনথেসিস অ্যাজ এ মিনস অফ অটোট্রপিক নিউট্রিশন, অর্থাৎ সালোক সংশ্লেষ হলো একটি স্বভোজী পুষ্টি। তো স্বভোজী পুষ্টি জানতে হলে তোমাদের প্রথম জেনে নিতে হবে যে পুষ্টি বা নিউট্রিশন যে কথাটা রয়েছে, এই নিউট্রিশন বা পুষ্টি এটি কি। চলো আমরা জেনে নিই। তো নিউট্রিশন বা পুষ্টি এটি কি? নিউট্রিশন বা পুষ্টি হচ্ছে একটি পদ্ধতি। কি বললাম? একটি পদ্ধতি, অর্থাৎ যে পদ্ধতিতে জীব খাদ্য গ্রহণ, পরিপাক, শোষণ, আত্তীকরণ এবং অপাচ্য খাদ্যের বহিষ্করণের মাধ্যমে দেহের বৃদ্ধি ঘটায়, ক্ষয় পূরণ করে এবং আর কি করে, এবং খাদ্যস্থ যে স্থৈতিক শক্তি রয়েছে, খাদ্যস্থ স্থৈতিক শক্তিটাকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে। কি করে? খাদ্যস্থ স্থৈতিক শক্তিটাকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে। রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করার পর কি করে? জীবনের যত সমস্ত যে মৌলিক ক্রিয়া, সেই সমস্ত মৌলিক ক্রিয়াগুলো সম্পাদন করে। ক্লিয়ার? তাকেই বলা হয় পুষ্টি বা নিউট্রিশন। তাহলে কি বললাম আমরা লিখে নিতে পারি। দেখো তাহলে আমি কি লিখলাম? যে পদ্ধতিতে জীব খাদ্য গ্রহণ, পরিপাক, শোষণ, আত্তীকরণ এবং অপাচ্য খাদ্যের বহিষ্করণের মাধ্যমে দেহের বৃদ্ধি ঘটায়, ক্ষয় পূরণ করে এবং খাদ্যস্থ স্থৈতিক শক্তি, কোন শক্তি? খাদ্যস্থ যে স্থৈতিক শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে কি করে? জীবনের মৌলিক ক্রিয়াগুলি সম্পাদন করে, তাকে পুষ্টি বা নিউট্রিশন বলা হয়। ক্লিয়ার? তো আমরা তো পুষ্টি বা নিউট্রিশন কি সেটা জানলাম।
এই পুষ্টি বা নিউট্রিশন কয় ভাগে বিভক্ত? এই পুষ্টি বা নিউট্রিশনকে দুই ভাগে ভাগ করা হয়েছে। কি কি? একটি হচ্ছে অটোট্রফিক নিউট্রিশন, অপরটি হচ্ছে কি? অপরটি হচ্ছে হেটারোট্রফিক নিউট্রিশন। ক্লিয়ার? তো অটোট্রফিক নিউট্রিশনের বাংলা কি? অটোট্রফিক নিউট্রিশনের বাংলা হচ্ছে স্বভোজী পুষ্টি। কি বললাম? স্বভোজী পুষ্টি। এবং হেটারোট্রফিক নিউট্রিশনের বাংলা কি? পরভোজী পুষ্টি। ক্লিয়ার? তো স্বভোজী পুষ্টি যারা সম্পাদন করে তাদেরকে কি বলা হয়? তাদেরকে বলা হয় অটোট্রফস। ক্লিয়ার? তো স্বভোজী পুষ্টিটা কি? স্বভোজী পুষ্টি হলো সেই পদ্ধতি, অর্থাৎ যে পদ্ধতিতে জীব পরিবেশ থেকে বিভিন্ন ধরনের উপাদান সংগ্রহ করে। কি বললাম? জীব পরিবেশ থেকে বিভিন্ন ধরনের উপাদান সংগ্রহ করে নিজেরাই খাদ্য প্রস্তুত করে। কি বললাম? জীব পরিবেশ থেকে বিভিন্ন ধরনের উপাদানটাকে সংগ্রহ করবে, সংগ্রহ করে খাদ্য প্রস্তুত করবে। ক্লিয়ার? সেই পুষ্টি পদ্ধতিটাকেই বলা হয় স্বভোজী পুষ্টি। তো স্বভোজী পুষ্টি তাহলে কাকে বলে আমরা লিখে ফেলি। স্বভোজী পুষ্টি হচ্ছে ক্লিয়ার? তো এই যে স্বভোজী পুষ্টি তোমাদেরকে বললাম, এই স্বভোজী পুষ্টিটা কারা সম্পাদন করে? এই স্বভোজী পুষ্টি প্রক্রিয়াটা সম্পাদন করে মূলত উদ্ভিদেরা। কারা? উদ্ভিদেরা। অর্থাৎ সবুজ উদ্ভিদেরাই এই স্বভোজী পুষ্টি প্রক্রিয়াটা সম্পাদন করতে পারে। ক্লিয়ার? তো সবুজ উদ্ভিদেরা এই যে স্বভোজী পুষ্টিটা সম্পাদন করে একটি প্রক্রিয়ার মাধ্যমে বা প্রসেসের মাধ্যমে। সেই প্রসেসটাকে কি বলা হয়? সেই প্রসেসটাকে বলা হয় সালোক সংশ্লেষ বা ফটোসিনথেসিস। কি বললাম? সেই প্রসেসটাকে বলা হয় কি না সালোক সংশ্লেষ বা ফটোসিনথেসিস। বুঝতে পেরেছ? তাকে বলা হয় সালোক সংশ্লেষ বা ফটোসিনথেসিস। তো এই যে সালোক সংশ্লেষ বা ফটোসিনথেসিসকে আমরা কেনই বা স্বভোজী পুষ্টি বলবো? কারণ এই সালোক সংশ্লেষ প্রক্রিয়াতে কি বললাম? এই সালোক সংশ্লেষ প্রক্রিয়াতে, অর্থাৎ সালোক সংশ্লেষ হলো একটি প্রক্রিয়া। ক্লিয়ার? এই সালোক সংশ্লেষ প্রক্রিয়াতে সবুজ উদ্ভিদ কি করে? পরিবেশ থেকে কার্বন ডাই অক্সাইড কি নেয়? পরিবেশ অর্থাৎ আমরা বাতাসও বলতে পারি। ঠিক আছে?
তাহলে আমরা লিখে নেব বাতাস থেকে কি নেয়? বাতাস থেকে নেয় কার্বন ডাই অক্সাইড, ঠিক আছে, আর মাটি অথবা বায়ু, কি বললাম, মাটি অথবা বায়ু বা বাতাস যাই বলতে পারো, সেই মাটি অথবা বায়ু এখান থেকে কি নেয়? এখান থেকে নেয় জল। এই জল নিয়ে কি করে? সূর্যালোকের উপস্থিতিতে, কি বললাম, সূর্যালোকের উপস্থিতিতে সূর্যালোকের উপস্থিতিতে নিজের ক্লোরোফিল অণুতে, কি বললাম, নিজের ক্লোরোফিল অণুতে অর্থাৎ নিজের দেহের ক্লোরোফিল অণুতে, সেটি পাতায় হতে পারে বা কচি কাণ্ডে হতে পারে, যেখানেই হোক হতে হবে ক্লোরোফিল অণু। ক্লিয়ার? কোথায়? ক্লোরোফিল অণুতে। তাহলে কি বললাম? সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোফিল অণুতে গ্লুকোজ নামক সরল শর্করা উৎপন্ন করে। ক্লিয়ার? কি উৎপন্ন করে? গ্লুকোজ। ঠিক আছে, তাহলে কি ধরনের খাদ্য উৎপন্ন করলো? গ্লুকোজ নামক সরল শর্করা। কিভাবে? নিজেরাই উৎপন্ন করলো সূর্যালোকের উপস্থিতিতে বায়ুর থেকে, অর্থাৎ বাতাসের থেকে কার্বন ডাই অক্সাইড এবং মাটি অথবা বায়ুর থেকে জল নিয়ে ওরা গ্লুকোজ জাতীয় খাদ্য উৎপন্ন করলো। তো এই যে গ্লুকোজ জাতীয় খাদ্য উৎপন্ন করলো এরা, এই গ্লুকোজ জাতীয় খাদ্যকে এরা নিজেদের দেহেও গঠনের কাজে লাগায়, দেহের বৃদ্ধি ঘটায়, দেহের ক্ষয় পূরণ করে, দেহের যাবতীয় ক্রিয়াকলাপগুলো সম্পন্ন করে। ঠিক আছে, এবং এই যে গ্লুকোজ জাতীয় খাদ্য এরা তৈরি করলো, এই যে খাদ্যের যে স্থৈতিক শক্তি, এই স্থৈতিক শক্তিটাকে এরা রাসায়নিক শক্তিতেও রূপান্তরিত করে। ক্লিয়ার? তাহলে সালোক সংশ্লেষকে আমরা কেন অটোট্রফিক নিউট্রিশন বলবো তা বুঝতে পারলে? তো যে সমস্ত জীবেরা এই নিউট্রিশনটা সম্পন্ন করে সেই সমস্ত জীবেদের কি বলা হয়? সেই সমস্ত জীবেদের বলা হয় কি বলতো? অটোট্রফস। সেই সমস্ত জীবেদের বলা হয় অটোট্রফস। উদাহরণ হিসেবে আমরা লিখতে পারি সবুজ উদ্ভিদ। ক্লিয়ার? উদাহরণ হিসেবে আমরা লিখতে পারি সবুজ উদ্ভিদ। ব্যাপারটা বুঝতে পারলে? তো দেখো, আমরা তো জানলাম যে সালোক সংশ্লেষকে কেন স্বভোজী পুষ্টি বলা হয়। তো এই স্বভোজী পুষ্টি আবার কয় ভাগে বিভক্ত বলো তো? এই যে স্বভোজী পুষ্টি বা অটোট্রফিক নিউট্রিশন, এটি আবার দুই ভাগে বিভক্ত। কি কি? একটি হচ্ছে ফটো অটোট্রফস বা ফটো অটোট্রফিক নিউট্রিশন, অপরটি হচ্ছে কেমো অটোট্রফিক নিউট্রিশন। একটি হচ্ছে ফটো অটোট্রফিক নিউট্রিশন, অপরটি হচ্ছে কেমো অটোট্রফিক নিউট্রিশন। তাহলে ফটো অটোট্রফিক নিউট্রিশনটা কি? ফটো মিন্স কি? এই যে ফটো, ফটো মিন্স হচ্ছে আলো।
ঠিক আছে, কি বললাম? ফটো কথার অর্থ হচ্ছে আলো। অটোট্রপিক নিউট্রিশন কথার অর্থ হচ্ছে স্বভোজী পুষ্টি। অর্থাৎ আলোর উপস্থিতিতে যে পুষ্টিটা সম্পন্ন হয় তাকেই বলা হয় ফটো অটোট্রপিক নিউট্রিশন। ক্লিয়ার? এই ফটো অটোট্রপিক নিউট্রিশন কারা সম্পাদন করে? এই ফটো অটোট্রপিক নিউট্রিশন সম্পাদন করে সবুজ উদ্ভিদ এবং ব্যাকটেরিয়া। কি বললাম? সবুজ উদ্ভিদ ক্লিয়ার? এরপরে আসছি কেমো অটোট্রপিক নিউট্রিশন। তো কেমো অটোট্রপিক নিউট্রিশনটা কি? কেমো মিন্স রাসায়নিক অর্থাৎ কেমিক্যাল। ঠিক আছে, কেমো মিন্স রাসায়নিক বা কেমিক্যাল। আর অটোট্রপিক নিউট্রিশন কথার অর্থ হচ্ছে স্বভোজী পুষ্টি। বুঝতে পেরেছো? তো কেমো অটোট্রপিক নিউট্রিশনটা কি? কেমো অটোট্রপিক নিউট্রিশন হলো সেই ধরনের পুষ্টি পদ্ধতি। কি বললাম? কেমো অটোট্রপিক নিউট্রিশন হলো সেই ধরনের পুষ্টি পদ্ধতি যে পুষ্টি পদ্ধতিতে সূর্যালোকের উপস্থিতি ছাড়া, কি বললাম? যে পুষ্টি পদ্ধতিতে সূর্যালোকের উপস্থিতি ছাড়া কিসের দ্বারা? কোষস্থ অর্থাৎ দেহস্থ কিছু অজৈব পদার্থ থেকে শক্তি সংগ্রহের মাধ্যমে পুষ্টিটা সম্পন্ন হয়, তাকেই বলা হয় কেমো অটোট্রপিক নিউট্রিশন। ক্লিয়ার? এই কেমো অটোট্রপিক নিউট্রিশন কাদের ক্ষেত্রে পরিলক্ষিত হয়? এই কেমো অটোট্রপিক নিউট্রিশন পরিলক্ষিত হয় নাইট্রোসোমোনাস, নাইট্রোব্যাক্টর ইত্যাদির ক্ষেত্রে। কি বললাম? নাইট্রোসোমোনাস, নাইট্রোব্যাক্টর ইত্যাদির ক্ষেত্রে এই কেমো অটোট্রপিক নিউট্রিশনটা পরিলক্ষিত হয়। বুঝতে পেরেছো? তো আমরা জানলাম ফটোসিনথেসিসকে স্বভোজী পুষ্টি কেন বলা হয়। তো এই যে ফটোসিনথেসিস, এই ফটোসিনথেসিস কি, কোথা থেকে এসছে, কে প্রথম আবিষ্কার করেছেন, তা আমরা সবই এখন জানবো। তো চলো জেনে নিই। তো দেখো, এই যে ফটোসিনথেসিস কে দুটো ভাগে আমরা ভাগ করে নিতে পারি। অর্থাৎ এই যে ফটোসিনথেসিস কথাটি দুটি গ্রিক শব্দের থেকে এসেছে। কোথার থেকে? দুটি গ্রিক শব্দের থেকে এসেছে এই ফটোসিনথেসিস কথাটি। কি কি সেটি? একটি হচ্ছে ফটো, অপরটি হচ্ছে সিনথেসিস। ক্লিয়ার? এই যে ফটো এবং সিনথেসিস, এই ফটো কথার অর্থ কি? ফটো কথার অর্থ হচ্ছে আলো। ক্লিয়ার? সিনথেসিস কথার অর্থ কি? সিনথেসিস কথার অর্থ হচ্ছে সংশ্লেষ। কি বললাম? সিনথেসিস কথার অর্থ হচ্ছে সংশ্লেষ। তো এই যে ফটোসিনথেসিস বা যার বাংলা অর্থ পুরো হচ্ছে কি সালোক সংশ্লেষ। কি বললাম? বাংলা অর্থ কি? সালোক সংশ্লেষ।
এই ফটোসিনথেসিস বা এই যে সালোক সংশ্লেষ শব্দটি প্রথম প্রবর্তন করেন কে? ফটোসিনথেসিস বা এই যে সালোক সংশ্লেষ পদ্ধতিটা রয়েছে না, এটি প্রথম প্রবর্তন করেন সায়েন্টিস্ট বার্নেস। বিজ্ঞানীর নাম কি? সায়েন্টিস্ট বার্নেস। এই সায়েন্টিস্ট বার্নেস প্রথম সালোক সংশ্লেষ কথাটি প্রবর্তন করেন। ক্লিয়ার? তো ফটোসিনথেসিসকে আমরা দুই ভাগে ভেঙে নিয়েছি, অর্থাৎ দুটি গ্রিক শব্দের থেকে এসেছে। একটি হচ্ছে ফটো, তার মানে হচ্ছে আলো, অপরটি হচ্ছে সিনথেসিস, তার মানে হচ্ছে সংশ্লেষ। বুঝতে পেরেছো? তাহলে এই যে সালোক সংশ্লেষটা আমরা কেন লিখেছি? ফটোসিনথেসিসের বাংলা অর্থ যে সালোক সংশ্লেষ। কি বললাম? ফটোসিনথেসিসের বাংলা অর্থ হচ্ছে কি তোমরা সবাই জানো, সালোক সংশ্লেষ। এই সালোক সংশ্লেষ কথাটিকে আমরা যদি ভেঙে দিই তাহলে কি হবে? স যুক্ত আলোক, তার সাথে এই যে সংশ্লেষ রয়েছে, সংশ্লেষ। অর্থাৎ এই যে সালোক সংশ্লেষের পুরো সংজ্ঞা এর মধ্যেই লুকিয়ে রয়েছে। কার মধ্যেই? এই কথাটির মধ্যেই পুরো লুকিয়ে রয়েছে, তাই তো? যে প্রক্রিয়ায় স মিন্স নিজেরা, অর্থাৎ এখানে নিজেরা বলতে কাদেরকে বোঝানো হয়েছে? এখানে নিজেরা বলতে মূলত সবুজ উদ্ভিদকেই বোঝানো হয়েছে। বুঝতে পেরেছো? তাহলে আমরা বলবো যে প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদেরা কোথায়? তাদের পাতার মেসোফিল কলার ক্লোরোপ্লাস্টে, কি বললাম? পাতার মেসোফিল কলার ক্লোরোপ্লাস্টে জল এবং কার্বন ডাই অক্সাইডের সহযোগিতায়, কি বললাম? জল এবং কার্বন ডাই অক্সাইডের সাহায্যে সরল শর্করা গ্লুকোজ এবং অক্সিজেন উৎপন্ন করে। কার উপস্থিতিতে? আলোক মিন্স সূর্যালোকের উপস্থিতিতে। এবং খাদ্যস্থ স্থৈতিক শক্তিটাকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে, তাকেই বলা হয় কি? সালোক সংশ্লেষ। ক্লিয়ার? তাহলে সালোক সংশ্লেষের রাসায়নিক সমীকরণটা কি হবে? সালোক সংশ্লেষের রাসায়নিক সমীকরণ হবে 6CO2 প্লাস 6H2O সূর্যালোক বাই ক্লোরোফিল বা সান বাই CHL, ক্লোরোফিলকে সংক্ষেপে লেখা হয়, সানলাইটকে সংক্ষেপে লেখা হয় SUN, আর ক্লোরোফিলকে সংক্ষেপে লেখা হয় CHL। ক্লিয়ার? কি উৎপন্ন করে? C6H12O6, আর কি উৎপন্ন করে? অক্সিজেন। এটা হচ্ছে সালোক সংশ্লেষের রাসায়নিক বিক্রিয়া। ক্লিয়ার? তাহলে সালোক সংশ্লেষকে কেন সহজীব পুষ্টি বলা হয়, ঠিক আছে? এবং সালোক সংশ্লেষের যে ইন্ট্রোডাকশন এখানেই কমপ্লিট করছি। তো তোমাদের এই নিউ সিলেবাস অনুযায়ী তোমাদের এই ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষের মধ্যে যে পয়েন্টটি পড়তে হবে সেটি হচ্ছে সাইট অফ ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষের স্থান। ঠিক আছে? তো সালোক সংশ্লেষ কোথায় সংঘটিত হয়? সালোক সংশ্লেষ সংঘটিত হয় সবুজ পাতার মেসোফিল কলার ক্লোরোপ্লাস্ট যুক্ত অঞ্চলে। কথাটা কি বললাম? সবুজ পাতার মেসোফিল কলার ক্লোরোপ্লাস্ট যুক্ত অঞ্চলে এই সালোক সংশ্লেষটা সংঘটিত হয়। তাহলে কথাটা ঠিক এইভাবেই সুন্দর করে মনে রাখবে, সবুজ পাতার মেসোফিল কলার ক্লোরোপ্লাস্ট যুক্ত
অঞ্চলে সালোক সংশ্লেষটা সংঘটিত হয়। ক্লিয়ার? তো সাধারণত সালোক সংশ্লেষ সবুজ পাতার মেসোফিল কলার ক্লোরোপ্লাস্টে সংঘটিত হয়, এটা তো আমরা জানলাম। এছাড়াও কিছু ব্যতিক্রম আমরা জানবো। সেগুলো কি? সেগুলো হচ্ছে নাম্বার 1, সালোক সংশ্লেষে সাহায্যকারী মূল। সালোক সংশ্লেষে সাহায্যকারী যে সমস্ত মূল, সেগুলো কি কি? অর্কিড এবং গুলঞ্চের মূল। মনে রাখবে, অর্কিড এবং গুলঞ্চের মূল সালোক সংশ্লেষে বিশেষভাবে সাহায্য করে। ক্লিয়ার? এর পরে আসছি যে পয়েন্টটিতে, সেটি হচ্ছে সালোক সংশ্লেষে সাহায্য করে যে কাণ্ড। সালোক সংশ্লেষে সাহায্যকারী কাণ্ড হচ্ছে ফণিমনসা। কি বললাম? ফণিমনসা। তো আমরা জানি কি, ফণিমনসার পাতাটা পরিবর্তিত হয়ে সবুজ কাণ্ডে রূপান্তরিত হয়েছে। তাহলে কাণ্ড কি হবে? ফণিমনসা, যেখানে সালোক সংশ্লেষ সংঘটিত হয়। নাম্বার 3-তে আসছি, ব্যাকটেরিয়া। তাহলে সালোক সংশ্লেষে সাহায্যকারী ব্যাকটেরিয়াগুলো কি কি হলো? রোডোস্পাইরিলাম, রোডোসিউডোমোনাস। ক্লিয়ার? তো তোমাদের নিউ সিলেবাস অনুযায়ী তোমাদের যে টপিকটি পড়তে হবে সেটি কি? সেটি হচ্ছে স্ট্রাকচার অফ ক্লোরোফিল বা ক্লোরোফিলের গঠন। ক্লোরোফিল এ বি সি ডি, ব্যাকটেরিয় ক্লোরোফিল, এগুলোর ক্ষেত্রে নাইট্রোজেন এবং ম্যাগনেসিয়াম এই দুটো ফিক্সড থাকে, তাই তো? তাহলে ক্লোরোফিলের মস্তিষ্ক বা ব্রেন অফ ক্লোরোফিল কাকে বলা হয়? তো ক্লোরোফিলের মস্তিষ্ক বা ব্রেন অফ ক্লোরোফিল বলা হয় ম্যাগনেসিয়ামকে। কাকে বলা হয়? ম্যাগনেসিয়ামকে। তো এই যে ম্যাগনেসিয়াম আয়নটি তাহলে কোথায় অবস্থিত? ক্লোরোফিলের স্ট্রাকচারের ক্ষেত্রে এই যে ম্যাগনেসিয়াম আয়নটি সব থেকে কেন্দ্রে অবস্থিত। তো চলো আমরা জেনে নিই ক্লোরোফিলের গঠনটা কেমন হয়। দেখো, আমি বললাম কি, ম্যাগনেসিয়াম সব থেকে কেন্দ্রে অবস্থিত, তাই তো? তো দেখো, চারটে নাইট্রোজেন থাকে, ঠিক আছে? ঠিক এইভাবেই মনে রেখে দেবে। প্রত্যেকটি নাইট্রোজেনের বাইরের দিকে দুটি করে বাহু থাকে, ঠিক আছে? ঠিক আছে, এইভাবে বাইরের দিকে দুটো করে বাহু থাকে প্রত্যেকটি নাইট্রোজেনের, ঠিক আছে? করে কার্বন থাকে, এইভাবে বাহু করে সবগুলোতে কার্বন যোগ করে দেবে একটা করে। কিচ্ছু করার দরকার নেই, সব থেকে সহজ পদ্ধতি। এটা অমুক জায়গায় যুক্ত হলো, সেটা অমুক জায়গায় যুক্ত হলো, এখন কিচ্ছু জানতে হবে না। এইভাবে করে দুটো করে বাহু বাইরের দিকে করবে, বাইরের দিকে দুটো করে বাহু করে কার্বন যোগ করে দেবে, হয়ে গেল। এরপরে কি করবে? এই যে কার্বনের থেকে আবার একটি করে বাহু করে দেবে।
ঠিক আছে, এইভাবে বাহু করে দেবে একটা করে। ঠিক আছে, এবার প্রত্যেকটিতে কি বসিয়ে দেবে? সিএইচ বসিয়ে দেবে। এখানে শুধু সি বসবে। ঠিক আছে, শুধু এইখানে শুধু কার্বন থাকবে একটাতেই। এভাবে তো করলে। এরপর কি করবে? এই ক্লোরোফিলে 4টি পাইরল রিং বা পাইরল বলয় থাকে, তাহলে সেগুলো কি কোনগুলো হবে? এই যে দেখো নাইট্রোজেন লিখেছো, এই যে এক একটা কর্নার সৃষ্টি হয়েছে বা কোণগুলো সৃষ্টি হয়েছে না, এই কর্নারগুলো এক একটা রিং এর তৈরি হবে। তাহলে এগুলোতে আমরা 1 নম্বর 2 নম্বর রিং লিখে দেব। নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4। বুঝতে পেরেছ? এরপরে কি করব? এরপরে এই প্রত্যেকটা রিংয়ে আবার 2টো করে কার্বন যোগ হবে। কয়টা করে? 2টো করে কার্বন যোগ হবে। ঠিক আছে, এইভাবে 2টো করে কার্বন যোগ হবে। তো প্রত্যেকটাতেই আমি করে নেব। প্রত্যেকটাতে 2টো করে কার্বন যোগ করে নেব। ঠিক আছে, এইভাবে প্রত্যেকটাতে 2টো করে কার্বন যোগ করে নিলাম। এবার কোন কোন বন্ডগুলো ডাবল হবে এবং কোন কোন বন্ডগুলো সিঙ্গেল হবে আমরা এখানেই ফিক্সড করে নেব। তো কিভাবে ফিক্সড করব যে কোন কোন বন্ডগুলো ডাবল হবে আর কোন কোন বন্ডগুলি সিঙ্গেল থাকবে? তো দেখো, এই যে 3 আর 4 লিখে রেখেছি না, প্রথমে এদের বামের গুলো ডাবল করে দাও। এটা একটা ডাবল, এটা একটা ডাবল, হয়ে গেল। এরপরে কোনগুলো করবে? এরপরে বাইরের দিকে একটা বাদে একটা ডাবল করে যাও। ঠিক আছে, দেখো এইটুকু বুঝতে পেরেছো তো? এরপরেটা কি করবে? এরপরে যে 4টি পাইরল রিং করেছি, 1 2 3 4, 4টি পাইরল রিং করেছি, এবার এক একটা পাইরল রিং ধরে করব। সেটা খুবই সহজ। নাম্বার 1-এ যাব। নাম্বার 1-এ কি রয়েছে? CH3 রয়েছে, আর এখানে রয়েছে CH ডাবল বন্ড CH2। তাহলে নাম্বার 1-এ কি করলাম? CH ফিক্সড রাখলাম, CH3, আর একটা কার্বনের সাথে C ডাবল বন্ড CH2 করলাম। ক্লিয়ার? এরপরে আসছি। এর পরেরটাতে আমি করব CH3 CHO। ঠিক আছে, তোমাদের কিচ্ছু জানার দরকার নেই, অত কিচ্ছু বোঝার দরকার নেই, আগে স্ট্রাকচারটা করা শেখো। এখানে লিখে দেব ক্লোরোফিল বি। ঠিক আছে, এরপরে এই দ্বিতীয় পাইরল বলয়ে কি লিখব? CH2 CH3। হয়ে গেল। তো দেখো 2 নম্বর পাইরল রিংটা তো কমপ্লিট করলে, তার মানে এতদূর তোমরা বুঝতে পেরেছো, তাই তো? এরপরে কি করবে? এরপরে 3 নম্বরে করবে কি? এখানে একটা কার্বন আর এইখানে কি থাকবে? কার্বন। ঠিক আছে, এইটি বন্ড দ্বারা যুক্ত থাকবে এবং এইখান থেকে হবে
এইটাই হবে, ঠিক আছে, C+CH3 হবে। ক্লিয়ার? বুঝতে পেরে গেছো? এরপরে আসছি, এখানে কি হবে দেখো, এইখানে হবে CH2 CH2, এইখানে একটা হাইড্রোজেন প্রবেশ করবে এবং এই যে ATC রয়েছে এখানে হবে CH3, এই দিক দিয়েও একটি হাইড্রোজেন প্রবেশ করবে, ঠিক আছে। সেই কারণে এই ক্লোরোফিলের যে 4 নম্বর পাইরল বলয় সালোক সংশ্লেষের জারণ বিজারণ বিক্রিয়ায় অংশগ্রহণ করে, অর্থাৎ সালোক সংশ্লেষে যে জারণ বিজারণটা হয় সেই জারণ বিজারণে অংশগ্রহণ করে এই চতুর্থ পাইরল বলয়টি। ক্লিয়ার? তাহলে তোমরা এই যে পুরো এটা বুঝতে পেরেছো। এখানে আরো একটা জিনিস থাকবে, সেটি কি বলতো? সেটি থাকবে, আমরা তো এটা সাধারণ করে নিলাম, এখানে এছাড়া এই যে ভাইটাল গ্রুপটা বর্তমান থাকবে, বুঝতে পেরেছো? তার মানে একটি ক্লোরোফিলের গঠন এভাবেই হবে, যার কেন্দ্রে সবসময় থাকবে ম্যাগনেসিয়াম, যেখানে N4 সব ক্লোরোফিলের ক্ষেত্রে N4Mg থাকে, অর্থাৎ 4টে নাইট্রোজেন, তার মানে 4টে বাহু, আর ম্যাগনেসিয়ামটা থাকবে তার কেন্দ্রে। ক্লিয়ার? এটি হচ্ছে ক্লোরোফিলের গঠন। তো এবারে আমি যে পয়েন্টটি তোমাদের সামনে ডিসকাস করব সেটি হচ্ছে এম্পিরিক্যাল ফর্মুলা অফ ক্লোরোফিল, যেটা তোমাদের সিলেবাসের অন্তর্গত। তো এম্পিরিক্যাল ফর্মুলা বা রাসায়নিক সংকেতক ক্লোরোফিলের কি কি ক্লোরোফিল রয়েছে? ক্লোরোফিল A, B, C, D, ব্যাকটেরিয় ক্লোরোফিল, ক্যারোটিন এবং জ্যান্থোফিল, এগুলোর রাসায়নিক সংকেত তোমাদের জানতে হবে, ঠিক আছে। তাহলে প্রথমে আসছি ক্লোরোফিল এর ক্ষেত্রে। তো ক্লোরোফিল এর ক্ষেত্রে কার্বন কটা থাকবে? 55টা থাকবে, হাইড্রোজেন থাকবে 72টা, অক্সিজেন থাকবে 5টা, নাইট্রোজেন থাকবে 4টে, আর ম্যাগনেসিয়াম একটা থাকবে। এবার আসছি ক্লোরোফিল বির ক্ষেত্রে কি হবে? ক্লোরোফিল বির ক্ষেত্রে হবে কার্বন থাকবে 55টা, হাইড্রোজেন থাকবে 70টা, অক্সিজেন 6টা, N4Mg, অর্থাৎ নাইট্রোজেনটা সব জায়গায় সমান থাকে, নাইট্রোজেন এবং ম্যাগনেসিয়াম এটি সব ক্লোরোফিলগুলোর ক্ষেত্রে সমান থাকে। ক্লিয়ার? তো ক্লোরোফিল সিতে আসছি, ক্লোরোফিল সিতে কি হবে? C35, H32, O5, N4Mg হয়েছে। এবার আসছি ক্লোরোফিল ডির ক্ষেত্রে। ক্লোরোফিল ডির ক্ষেত্রে কি হবে? ক্লোরোফিল ডির ক্ষেত্রে হবে C54, H70, O6, N4Mg হবে। ক্লিয়ার? তো ব্যাকটেরিয় ক্লোরোফিলের ক্ষেত্রে কি হবে? ব্যাকটেরিয় ক্লোরোফিলের ক্ষেত্রে হবে C55, হাইড্রোজেন 74, O5, N4Mg থাকবে। ক্লিয়ার? এবার আসছি ক্যারোটিন। ক্যারোটিনের ক্ষেত্রে কি থাকবে? ক্যারোটিনের ক্ষেত্রে থাকবে কার্বন এবং হাইড্রোজেন। কার্বন থাকবে 40খানা, হাইড্রোজেন থাকবে 56খানা। আর জ্যান্থোফিলের ক্ষেত্রে কি থাকবে? জ্যান্থোফিলের ক্ষেত্রে কার্বন থাকবে 40টি, হাইড্রোজেন থাকবে 56টি, আর অক্সিজেন থাকবে 2টি। অর্থাৎ ক্লোরোফিলের যে রাসায়নিক সংকেতগুলো তা তোমরা বুঝতে পারলে। এখানে একটা জিনিস তোমরা কমন খেয়াল করেছো কি, যে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ম্যাগনেসিয়াম এগুলো কিন্তু ব্যাকটেরিয়া ক্লোরোফিল পর্যন্ত এই 5টাই থাকবে। শুধুমাত্র ক্যারোটিনের ক্ষেত্রে কার্বন আর হাইড্রোজেন থাকে,
আর জ্যান্থোফিলের ক্ষেত্রে কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেন, এই তিনটি থাকে। ঠিক আছে, তো এই যে ক্লোরোফিল এ, বি, সি, ডি, ব্যাকটেরিয়া ক্লোরোফিল, এগুলোর ক্ষেত্রে এই যে নাইট্রোজেন, ঠিক আছে, এই নাইট্রোজেন আর ম্যাগনেসিয়াম দেখো প্রত্যেকটার ক্ষেত্রে একই, এই দুটো কিন্তু কোনো চেঞ্জ হয়নি। শুধু চেঞ্জ হয়েছে কি, শুধু চেঞ্জ হয়েছে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন, এগুলোই শুধুমাত্র চেঞ্জ হয়েছে। ক্লিয়ার? তাহলে ভিডিওটি আজকে এখানেই কমপ্লিট করছি। কারোর যদি কোনো প্রশ্ন বা কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে পাঠাও এবং ভিডিওটিকে চটপট বন্ধুদের কাছে শেয়ার করে দাও এবং চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, যাতে পরবর্তী নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় সরাসরি। ধন্যবাদ।